অডিও কথনে সবাইকে স্বাগতম। আমাদের সবার প্রিয় মিসির আলীকে নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই। তাই আবারও আমি চলে এলাম মিসির আলী সিরিজের আরেকটি রহস্য উপন্যাস নিয়ে। আজকে আমি পড়ে শোনাবো হুমায়ুন আহমেদের লেখা রহস্য উপন্যাস আমি মিসির আলী। উপন্যাসটি আমি 3টি পর্বে ভাগ করে পড়ব। আজকে পড়ছি প্রথম পর্ব। আপনি মিসির আলী? হ্যাঁ। মেয়েটা এমনভাবে তাকালো যেন সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, আবার অবিশ্বাসও করতে পারছে না। বিশ্বাস অবিশ্বাসের দোলা থেকে নিজেকে সামলে নিয়ে নরম গলায় বলল, আমি ভীষণ জরুরি একটা চিঠি নিয়ে এসেছি। চিঠিটা এই মুহূর্তে আপনাকে না দিয়ে একটু পরে দেই। নিজেকে সামলে নেই। আমি মনে মনে আপনার চেহারা যেমন ভাবে ভেবেছিলাম অবিকল সেরকম হয়েছে। মিসির আলী মেয়েটির দিকে তাকালেন। সরল ধরনের মুখ, যে মুখ অল্পতেই বিস্মিত হয়। বারান্দায় চড়ুই বসলে অবাক হয়ে বলে, ওমা, কি সুন্দর একটা চড়ুই। মেয়েটার সুন্দর চেহারা, মাথার চুল লালচে এবং কোঁকড়ানো না হলে আরো সুন্দর লাগতো। বয়স কত হবে? 25-26? নাকি আরো কম? কপালে টিপ দিয়েছে। টিপটা ঠিক মাঝখানে হয়নি, বাঁ দিকে সরে আছে। মেয়েরা সাধারণত টিপ দেওয়ার ব্যাপারে খুবই সাবধানী হয়। টিপ একপাশে হলে কপালে সতীন জোটে, তাই বাড়তি সাবধানতা। এই মেয়েটা হয়তো তেমন সাবধানী নয়, কিংবা এই গ্রাম্য কুসংস্কারটা জানে না। মেয়েটা চোখে কাজল দিয়েছে। গায়ের রং অতিরিক্ত সাদা বলেই চোখের কাজলটা ফুটে বের হয়েছে। শ্যামলা মেয়েদের চোখেই কাজল মানায়, ফর্সা মেয়েদের মানায় না। তারপরেও এই মেয়েটিকে কেন জানি মানিয়ে গেছে। সে পরেছে সবুজ রঙের শাড়ি। এখনকার মেয়েরা কি সবুজ রংটা বেশি পরছে? প্রায়ই তিনি সবুজ রঙের শাড়ি পরা তরুণীদের দেখেন। আগে শহরের মেয়েরা সবুজ শাড়ি এত পরতো না। সময়ের সঙ্গে সঙ্গে মেয়েদের রঙের পছন্দ কি বদলাচ্ছে? রং নিয়ে কোনো গবেষণা কি হয়েছে? র‍্যান্ডম স্যাম্পলিং করা যেতে পারে। প্রতিদিন 50টা করে মেয়ের শাড়ির রং দেখা হবে, এক একদিন এক এক জায়গায়। আজ নিউ মার্কেটে, কাল গুলিস্তানে, পরশু ধানমন্ডি। পরীক্ষাটা 1 মাস ধরে করা হবে। তারপর করা হবে গসিয়ান কার্ভ। মিসির আলী ভুরু কুঁচকালেন। পরীক্ষাটা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ হবে না। স্ট্যাটিস্টিক্যাল মডেল দাঁড় করানো কঠিন হবে। মূল গ্রুপের ভেতর থাকবে সাব গ্রুপ। বিবাহিত মেয়ে, অবিবাহিত মেয়ে, 19 বছরের কম বয়সী মেয়ে, 19 বছরের চেয়ে বেশি বয়সের মেয়ে, ডিভোর্সড মেয়ে, বিধবা মেয়ে। মেয়েটি অবাক হয়ে বলল, মনে হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে আপনি খুব দুশ্চিন্তা করছেন। কি নিয়ে দুশ্চিন্তা করছেন? মিসির আলী বললেন, দুশ্চিন্তা করছি না তো। আপনি অবশ্যই দুশ্চিন্তা করছেন। দুশ্চিন্তা না করলেও চিন্তা করছেন। কেউ যখন গভীর কিছু নিয়ে চিন্তা করে তখন বোঝা যায়। তুমি বুঝতে পারো? হ্যাঁ, পারি। ও আচ্ছা, আমি তো পরিচয়ই দেইনি। আপনি বসতে বলার আগেই বসে পড়েছি। আমার ডাকনাম লিলি। ভালো নামটা আপনাকে বলবো না। ভালো নামটা খুবই পুরনো টাইপ। দাদি নানিদের সময়কার নাম। এখন বলতে লজ্জা লাগছে। মিসির আলী বললেন, পুরনো জিনিস তো আবার ফিরে আসছে। পুরনো প্যাটার্নের গয়নাকে এখন খুব আধুনিক ভাবা হচ্ছে। যত আধুনিকই ভাবা হোক, আমার ভালো নামটাকে কেউ কখনো আধুনিক ভাববে না। আচ্ছা, আপনাকে বলে ফেলি, আপনি কিন্তু হাসতে পারবেন না। আমি হাসবো না। খুব সহজে হাসতে পারি না আমি। আমার ভালো নাম হলো মারহাবা খাতুন। নামটার একটা ইতিহাস আছে। ইতিহাসটা আরেকদিন বলবো। ইতিহাসটা শুনলে এখন নামটা আপনার কাছে যতটা খারাপ লাগছে তত খারাপ লাগবে না। তখন মনে হবে এই নামও চলতে পারে। এখনো যে নামটা আমার কাছে খুব খারাপ লাগছে তা না। আপনার খারাপ লাগছে তো বটেই, আপনি ভদ্রতা করে বলছেন না। আপনাকে দেখেই মনে হচ্ছে মানুষ হিসেবে আপনি অত্যন্ত ভদ্র। কাউকে মনে আঘাত দিয়ে আপনি কথাই বলতে পারেন না। কিভাবে বুঝলে? এই যে আমি বকবক করে যাচ্ছি, আপনি মনে মনে খুবই বিরক্ত হচ্ছেন, কিন্তু কিছুতেই সেটা প্রকাশ করছেন না। আপনি নিজেকে ব্যস্ত রাখার জন্যে অন্য কিছু ভাবছেন। আচ্ছা, সত্যি করে বলুন তো, আপনি কি আমার বকবকানিতে বিরক্ত হচ্ছেন না? মিসির আলি জবাব না দিয়ে চুপ করে রইলেন।
তিনি যথেষ্ট বিরক্ত হচ্ছেন। একটা বয়স পর্যন্ত হয়তো মেয়েদের অকারণ অর্থহীন কথা শুনতে ভালো লাগে, তারপর আর লাগে না। এই মেয়েটি অকারণেই কথা বলে যাচ্ছে। মেয়েটার মনে গোপন কোনো টেনশন কি আছে? টেনশনের সময় ছেলেরা কম কথা বলে, মেয়েরা বলে বেশি কথা। একটা ভালো দিক হচ্ছে মেয়েটার গলার স্বর অস্বাভাবিক মিষ্টি, কথা শুনতে ভালো লাগে। এর গলার স্বর একঘেয়ে হলে এতক্ষণে মাথা ধরে যেত। বেলা 12টার মতো বাজে। মিসির আলীকে নিউ মার্কেটে যেতে হবে। একটা কেরোসিনের চুলা, সেই সঙ্গে আরো কিছু টুকিটাকি জিনিস কিনবেন। সমুদ্র তীরে নিরিবিলিতে কিছুদিন থাকার একটা সুযোগ পাওয়া গেছে। তার এক ছাত্র বিনোদ চক্রবর্তী টেকনাফে কি একটা এনজিওতে কাজ করে। সে দিন 15 সমুদ্রের পাড়ে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। জায়গাটার নাম কাদাডাঙ্গা। এমন একটা জায়গা যার আশেপাশের 2-3 মাইলের ভেতর কোনো লোকালয় নেই। সামনে সমুদ্র, পেছনে জঙ্গল। দিন রাত সমুদ্র দেখা, নিজে রান্না করে খাওয়া। আজই তা শুরু করার কথা, মেয়েটির জন্য সম্ভব হচ্ছে না। কারো মুখের উপর বলা যায় না, তুমি চলে যাও, আমার জরুরি কাজ আছে। মিসির আলির কাজটা তেমন জরুরিও না। কেরোসিনের চুলা বিকেলেও কেনা যায়, সন্ধ্যার পরেও কেনা যায়। আপনাকে কি আমি চাচা ডাকতে পারি? মিসির আলি ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, ডাকতে পারো। যেহেতু ইউনিভার্সিটিতে মাস্টারি করেছেন, সবাই বোধহয় আপনাকে স্যার ডাকে। সবাই ডাকে না, তবে অনেকেই ডাকে। লিলি ঝুঁকে এসে বলল, আমি অনেকের মতো হতে চাই না, আমি অনেকের চেয়ে আলাদা থাকতে চাই। আমি এখন থেকে আপনাকে চাচা বলে ডাকবো। আচ্ছা। না, চাচা ডাকবো না, চাচাজি ডাকবো। চাচাজি ডাকের মধ্যে আন্তরিকতা আছে, চাচা ডাকের মধ্যে নেই, তাই না? হুম। লিলি ঝুঁকে এসে বলল, জি লাগালেই যে আন্তরিক হয়ে যায় তা কিন্তু না। যেমন ধরুন বাবাজি, বাবাজি শুনতে ফাজলামির মতো লাগে না? লিলি মুখ টিপে টিপে হাসছে। মেয়েটাকে এখন অদ্ভুত সুন্দর লাগছে। মনে হচ্ছে বেতের চেয়ারে একটা পরী বসে আছে। হঠাৎ মেয়েটাকে এত সুন্দর লাগছে কেন মিসির আলি বুঝতে পারলেন না। মানুষের চেহারাও কি সময়ের সঙ্গে সঙ্গে বদলায়? বদলাতে পারে? দিনের এক এক সময় তার মুখে এক এক রকম আলো পড়ে। সেই আলোর কারণেই চেহারা বদলায়। অ্যানসেল অ্যাডামের একটা ফটোগ্রাফির বইতে পড়েছিলেন, 3টা স্পটলাইট দিয়ে যে কোনো মানুষের চেহারা নিয়ে খেলা করা যায়। চাচাজি, পান মশলা খাবেন? না। একটু খেয়ে দেখুন না, ভালো। আমি নিজেই বানিয়েছি, আমার নিজের ফর্মুলা। আমি এই ফর্মুলার নাম দিয়েছি লিলিস পান পাউডার। কারণ আমার জিনিসটা পাউডারের মতো, মুখে দিয়ে কুটুর কুটুর করে চিবোতে হয় না। বুড়ো মানুষ যাদের দাঁতের অবস্থা ভালো না, তাদের জন্য খুব সুবিধা, চাবাতে হবে না। লিলি পান পাউডারের কৌটো বাড়িয়ে দিল। হাতের মুঠোর ভেতর রাখা যায় এমন একটা কৌটো, দেখতে খুবই সুন্দর। কৌটোর গায়ে ময়ূরের পালকের ডিজাইন, মনে হয় ছোট্ট একটা ময়ূর হাতের মুঠোয় শুয়ে আছে। মিসির আলি বললেন, তোমার কৌটোটা খুব সুন্দর। আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। কৌটোটা আমি আপনাকে দিয়ে দিতাম, কিন্তু আপনাকে দেয়া ঠিক হবে না। আপনার কাছে এই কৌটো দেখলে সবাই হাসাহাসি করবে। কেন বলো তো? কারণ কৌটোটা মেয়েদের। মেয়েরা এই ধরনের কৌটোয় পিল রাখে। কোন ধরনের পিল বুঝতে পারছেন তো? বার্থ কন্ট্রোল পিল। ও আচ্ছা। আপনি কি আমার কথায় লজ্জা পেয়েছেন? প্লিজ লজ্জা পাবেন না। আমার স্বভাব হচ্ছে মুখে যা আসে বলে ফেলি, চিন্তা ভাবনা করে কিছু বলি না। আপনি নিশ্চয়ই আমার মতো না। আমার মনে হয় আপনি আপনার প্রতিটি কথা খুব চিন্তা ভাবনা করে বলেন, ছাঁকনি দিয়ে কথাগুলি ছাঁকেন। মিসির আলি ঘড়ির দিকে তাকিয়ে বললেন, লিলি, তুমি তোমার জরুরি চিঠিটা আমাকে দিয়ে দাও। আমার আজ একটু বেরোতে হবে, আমার কিছু কেনাকাটা আছে। কেরোসিনের চুলা কিনবেন? মিসির আলি খুবই চমকালেন, কিন্তু মুখের ভাবে কিছুই প্রকাশ করলেন না। তিনি কেরোসিনের চুলা ঠিকই কিনবেন, কিন্তু এই তথ্য মেয়েটির জানার কথা না। টেবিলের উপর কোনো কাগজের টুকরাও নেই যেখানে কেরোসিনের চুলা লেখা। থট রিডিং জাতীয় কিছু? সেই সম্ভাবনাও ক্ষীণ। ইএসপির কথা খুব শোনা যায়, বাস্তবে দেখা যায় না। মিসির আলি মনের বিস্ময় চেপে রেখে বললেন, হ্যাঁ, একটা কেরোসিনের চুলা কিনব। আমি যে বলে দিতে পারলাম, এতে অবাক হননি?
প্রথমে অবাক হয়েছিলাম, এখন হচ্ছি না। এখন অবাক হচ্ছেন না কেন? আমি কিভাবে কেরোসিনের চুলার ব্যাপারটা বলে ফেলেছি তা ধরে ফেলেছেন, এই জন্য অবাক হচ্ছেন না? হ্যাঁ। আচ্ছা বলুন, আমি কিভাবে বলতে পারলাম কেরোসিনের চুলা? আমি লক্ষ্য করেছি তুমি কথা বলার সময় যতটা না আমার চোখের দিকে তাকাও, তার চেয়ে বেশি তাকাও আমার ঠোঁটের দিকে। কথা বলার সময় ঠোঁটের দিকে তাকানোর প্রয়োজন পড়ে না, কারণ শব্দটা আমরা কানে শুনতে পাই। তুমি ঠোঁটের দিকে তাকাচ্ছ মানে তুমি লিপ রিডিং জানো। আমি নিশ্চয়ই তোমার সঙ্গে কথা বলার সময় বিড়বিড় করে কেরোসিনের চুলা বলেছি। তুমি ঠোঁট নাড়া দেখে বুঝে ফেলেছ। লিলি হাসতে হাসতে বলল, আপনাকে আমি 10-এ 9.5 দিলাম। আসলে আপনার বুদ্ধি আছে। তোমার কি ধারণা হয়েছিল বুদ্ধি নেই? আপনাকে তো আমি খুব ভালো মতো জানি না। যা জানি বইপত্র পড়ে জানি। বইপত্রে সবসময় বাড়িয়ে বাড়িয়ে লেখা হয়। তাছাড়া চাচাজি, আপনি কিছু মনে করবেন না। আপনার চেহারায় হালকা বোকা ভাব আছে। আপনি নিজে তো নিজেকে আয়নায় দেখেন। ঠিক বলছি না চাচাজি? হ্যাঁ, ঠিক বলছো। আমি বুঝতে পারছি আমাকে বিদায় করতে পারলে আপনি খুশি হন। আমি আর মাত্র 12 মিনিট থাকবো। তারপর চলে যাব। হিসাব করে 12 মিনিট কেন? লিলি হাসি মুখে বলল, একটা বাজার ঠিক 10 মিনিট পরে আপনাকে আমি চিঠিটা দেব। এই চিঠি আগেও দেয়া যাবে না, পরেও দেয়া যাবে না। একটা বাজার ঠিক 10 মিনিট পরেই দিতে হবে। কারণটা হচ্ছে আজ মে মাসের 6 তারিখ। এই তারিখে সূর্য ঠিক মাথার উপর আসবে 1:10 মিনিটে। যিনি চিঠিটা আমার কাছে দিয়েছেন তিনি এইসব বিষয় খুব ভালোভাবে জানেন। সূর্য মাথার উপর আসার ব্যাপারটা আমি তার কাছ থেকে শিখেছি। চিঠিটা কে দিয়েছে? তোমার হাজবেন্ড? জি। তার শখ কি আকাশের তারা দেখা? যারা আকাশের তারা দেখে এইসব ব্যাপার তারাই খুব ভালো জানে। হ্যাঁ, তিনি আকাশের তারা দেখেন। তার 3-4টা টেলিস্কোপ আছে। আচ্ছা চাচাজি, বইপত্রে পড়ি আপনার অবজারভেশন ক্ষমতা অস্বাভাবিক। দেখি তো কেমন? আমাকে দেখে আমার হাজবেন্ড সম্পর্কে বলুন। বলা কি সম্ভব? না, সম্ভব না। কিছু নিশ্চয়ই বলা সম্ভব। এই যে আমি বললাম তিনি আকাশের তারা দেখেন। এই বাক্যটায় আমি সম্মানসূচক তিনি ব্যবহার করেছি। এখান থেকেই তো আপনি বলতে পারবেন যে আমার স্বামীর বয়স বেশি। সমবয়সী হলে বলতাম ও আকাশের তারা দেখে। মিসির আলি নড়ে চড়ে বসলেন। এই মেয়েটির সহজ সরল চোখের ভিতরে তীক্ষ্ণ চোখ লুকিয়ে আছে। এই চোখকে অগ্রাহ্য করা ঠিক না। কেরোসিনের চুলা কিনতে যাচ্ছেন কেন? আমি কয়েকদিনের জন্য বাইরে যাব। নিজে রান্নাবান্না করে খেতে হবে, তার প্রস্তুতি। শুধু কেরোসিনের চুলা কিনলে হবে না, এর সঙ্গে আরো অনেক কিছু কিনতে হবে। কি কি কিনতে হবে আসুন তার একটা লিস্ট করে ফেলি। এতে দ্রুত সময় কেটে যাবে। লিলি তার হ্যান্ডব্যাগ খুলে কাগজ কলম বের করলো। মিসির আলিকে অবাক করে দিয়েই টেবিলে ঝুঁকে দ্রুত লিখে ফেলল। কেরোসিনের চুলা, চুলার ফিতা, কেরোসিন, ছুরি, কাঠের বোর্ড, কেতলি, সসপ্যান, 2টি হাঁড়ি, ভাতের এবং তরকারির, চায়ের কাপ, চামচ, কনডেন্সড মিল্ক, চা, কফি। মেয়েটা এমনভাবে লিখছে যেন মিসির আলি চেয়ারে বসে পড়তে পারেন। মেয়েটার এই ভঙ্গিটা ভালো লাগছে, কাজের ভঙ্গি। কাজটা সে হেলাফেলার সঙ্গে করছে না, গুরুত্বের সঙ্গে করছে। আপনি একা যাচ্ছেন? হ্যাঁ। আমারও মাঝে মাঝে খুব ইচ্ছা করে একা কোথাও গিয়ে থাকতে। রবিনসন ক্রুশোর মতো একা কোনো দ্বীপে বাস করা। কি করব না করব কেউ দেখবে না। আমার মনে হয় আমি একা একা সারা জীবন কাটাতে পারবো। আচ্ছা চাচাজি, আপনি কি পারবেন? বুঝতে পারছি না, আমি কখনো ভেবে দেখিনি। কোনো পুরুষ মানুষের পক্ষে একা একা সারা জীবন কাটানো সম্ভব না। পুরুষদের নানান ধরনের চাহিদা আছে। ভদ্র চাহিদা, অভদ্র চাহিদা, ওদের চাহিদার শেষ নেই। মেয়েরা কি তার থেকে মুক্ত? মেয়েরাও তার থেকে মুক্ত না, তবে মেয়েরা ব্যক্তিগত চাহিদার কাছে কখনো পরাজিত হয় না, পুরুষেরা হয়। লিলি লেখা বন্ধ করে সোজা হয়ে বসতে বসতে বলল, সব মিলিয়ে 38টা আইটেম লিখেছি। এই 38টা আইটেম সঙ্গে নিয়ে গেলে আপনি একা একা থাকতে পারবেন। এর মধ্যে ওষুধও আছে। চট করে অসুখ বিসুখ হলে ডাক্তারখানা পাবেন না।
থ্যাংক ইউ। আমি কাল আবার আসবো। এর মধ্যে যদি কোনো নতুন আইটেমের নাম মনে আসে আপনাকে বলবো। আচ্ছা। লিলি ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, এখন 1:10 এই নিন চিঠি। দয়া করে ঝুড়িতে ফেলে দেবেন না। পড়বেন। তবে আমার সামনে পড়বেন না। আমি চলে যাবার পর পড়বেন। অবশ্যই পড়ব। আমি বাজার করতে খুব পছন্দ করি। আপনি যদি রাজি হন তাহলে কাল যখন আসবো তখন আপনাকে নিয়ে কেরোসিনের চুলা-টুলা কিনে দেব। আপনি যে দামে কিনবেন আমি তার অর্ধেক দামে কিনে দেব। আর কিছু আইটেম আছে যা দোকানে গেলে মনে পড়বে। কাগজ কলম নিয়ে বসলে মনেই পড়বে না। এই তো এখন একটা জরুরি আইটেম মনে পড়ে গেল। ন্যাকড়া। ন্যাকড়া? হ্যাঁ, ন্যাকড়া। ন্যাকড়াকে মোটেই তুচ্ছ মনে করবেন না। চুলা থেকে চায়ের গরম কেতলি নামাবেন কিভাবে? হাতের কাছে ন্যাকড়া না থাকলে হয়তো গায়ের শার্টের একটা অংশ দিয়ে নামাতে যাবেন, তারপর অ্যাক্সিডেন্ট। সারা গা গেল পুড়ে। ভালো কথা, ওষুধের লিস্টে আমি বার্নল লিখে দিয়েছি। নিতে কিন্তু ভুলবেন না। আচ্ছা, ভুলবো না। চাচাজি, বাজার করার সময় আমাকে কি আপনি সঙ্গে নেবেন? তুমি কাল আসো, তখন দেখা যাবে। আমার সমস্যা কি জানো? আমি আমার নিজের কাজগুলি নিজেই করতে ভালোবাসি। কেউ আমাকে কোনো ব্যাপারে সাহায্য করছে, এটা ভাবতেই আমার কাছে খারাপ লাগে। এই জন্যে কি বিয়ে করেননি? বিয়ে না করার পেছনে এটা কারণ হিসেবে কাজ করেনি। বউকে দিয়ে কাজ করাবো এই ভেবে তো আর কেউ বিয়ে করে না। কাল আমি ঠিক 11টার সময় আসবো। আচ্ছা। আমার যেতে ইচ্ছে করছে না। আরো কিছুক্ষণ আপনার সঙ্গে বসে গল্প করতে ইচ্ছে করছে। বসবো? না, আমি এক নাগাড়ে কারো সঙ্গেই 50 মিনিটের বেশি গল্প করতে পারি না। দীর্ঘদিন মাস্টারি করেছি তো, মাস্টারদের ক্লাসগুলি হয় 50 মিনিটের। যেসব শিক্ষক দীর্ঘদিন অধ্যাপনা করেছেন, তারা কখনো 50 মিনিটের বেশি কোনো সিটিং দিতে পারেন না। আমার নাম কি আপনার মনে আছে? মনে আছে, ডাকনাম লিলি। ভালো নাম মারহাবা খাতুন। আমার ভালো নাম আসলে মারহাবা খাতুন না, মাহাবা বেগম। আমি মার পরে একটা র বসিয়ে মাহাবাকে মারহাবা করেছি। মাহাবা তো বেশ আধুনিক নাম। তুমি কেন বললে খুব পুরনো ধরনের নাম? মিথ্যা করে বললাম, ছোট্ট একটা পরীক্ষা করলাম। মিথ্যা কথা বললে আপনি ধরতে পারেন কিনা সেই পরীক্ষা। আমি আপনাকে নিয়ে লেখা একটি বইয়ে পড়েছি। কেউ মিথ্যা কথা বললে আপনি সঙ্গে সঙ্গে ধরে ফেলেন। আসলে আপনি পারেন না। তুমি নাম নিয়ে মিথ্যা বলতে পারো এটা মাথায় আসেনি। কাজেই আমি সেভাবে তোমাকে লক্ষ্যই করিনি। মেয়েদের সম্পর্কে আপনি আসলে খুব কম জানেন। নিজের নাম নিয়ে মিথ্যা কথা বলতে মেয়েরা খুব পছন্দ করে। তাই নাকি? হ্যাঁ, ধরুন কোনো মেয়ে টেলিফোন ধরেছে, অপরিচিত একজন পুরুষ জিজ্ঞেস করলো, আপনি কে বলছেন? মেয়েটা তখন নিজের নাম না বলে ফট করে তার বান্ধবীর নাম বলে দেবে। আচ্ছা, আমি যাই। আপনি তো আবার 50 মিনিটের বেশি কথা বলবেন না। আমি যে বাড়তি কিছুক্ষণ কথা বললাম, কেন বললাম জানেন? 50 মিনিট পুরো করার জন্য বললাম। আমি আপনার কাছে এসেছি 12:30টায়। এখন বাজছে 1:20। 50 মিনিট হয়েছে? হ্যাঁ, হয়েছে। আপনি আমাকে দ্রুত বিদায় করতে চাচ্ছিলেন। আমি চলেই যেতাম, কিন্তু 50 মিনিটের কথা বলে আপনি নিজেই নিজের ফাঁদে আটকে গেলেন। খুব বুদ্ধিমান মানুষদের এটা একটা সমস্যা। নিজেদের তৈরি করা ছোট ছোট ফাঁদে তারা নিজেরা ধরা পড়ে। চাচাজি, যাই? আচ্ছা, যাও। মিসির আলি মেয়েটিকে বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দিলেন। এই কাজটা তিনি সচরাচর করেন না। লিলি গেট পার হয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। লজ্জিত গলায় বলল, চাচাজি, আমি খুব দুঃখিত। মিসির আলি বললেন, কেন বলো তো? আমি বুঝতে পারছিলাম আপনি আমার উপর খুব বিরক্ত হচ্ছেন। তারপরেও আমি চলে যাইনি। বরং আপনি যেন আরো বিরক্ত হন, সেই চেষ্টা করেছি। আসলে আপনার সামনে থেকে চলে যেতে ইচ্ছে করছিল না। মিসির আলি বললেন, আমি যতটা বিরক্ত হয়েছি বলে তুমি ভাবছ, তত বিরক্ত কিন্তু আমি হইনি। বরং তোমাকে আমার ইন্টারেস্টিং একটি মেয়ে বলে মনে হয়েছে। তাহলে চলুন আবার ঘরে ফিরে যাই, কিছুক্ষণ গল্প করি। বলতে বলতে লিলি হেসে ফেলল। মিসির আলিও হাসলেন। লিলি বলল, আপনাকে ভয় দেখাবার জন্য বললাম। আপনি কি ভেবেছিলেন আমি আরো ঘন্টা 2 আপনার সঙ্গে বকবক করব? আপনার মাইগ্রেনের ব্যথা তুলে তারপর বিদায় নেব? লিলি হাসছে।
এই মেয়েটার হাসি একটু অন্যরকম। সে যখন হাসে তার চোখে পানি জমে। এই হাসিরও একটা নাম আছে, অশ্রু হাসি। জনাব মিসির আলি, শ্রদ্ধাস্পদেশু। আমার স্ত্রী লিলি নিশ্চয়ই অনেক নাটকীয়তা করে এই চিঠি আপনার হাতে দিয়েছে। সে এমন এক মেয়ে যে কোনো রকম নাটকীয়তা ছাড়া কিছুই করতে পারে না। খুব সহজ কথাও সে সহজে বলবে না, ২-৩ জায়গায় প্যাঁচ দিয়ে বলবে। সহজ কথাটাকেই তখন মনে হবে ভয়ঙ্কর জটিল। আপনি খুব বড় সাইকিয়াট্রিস্ট। আপনার কাছে হয়তো এর ব্যাখ্যা আছে, আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। আমি এবং আমার স্ত্রী, আমরা দুজনেই আপনার মহাভক্ত। আপনার বিষয়ে প্রকাশিত প্রতিটি গ্রন্থ আমার স্ত্রী কয়েকবার করে পড়েছে এবং আমাকেও পড়তে বাধ্য করেছে। আমি আপনার সঙ্গে নিরিবিলিতে কিছু কথা বলার জন্যে অত্যন্ত আগ্রহী। সবচেয়ে ভালো হতো আমি যদি লিলির সঙ্গে ঢাকায় চলে আসতে পারতাম। তা সম্ভব হচ্ছে না, কারণ আমি বন্দি জীবনযাপন করছি। গত ৭ বছর ধরেই আমি হুইল চেয়ারে আছি। রোড অ্যাক্সিডেন্টে স্পাইনাল কর্ড জখম হয়েছিল। আপনি তো জানেন স্পাইনাল কর্ডের জীবকোষ কখন রিজেনারেট করে না। আমাকে আমার ভাগ্য মেনে নিতে হয়েছে। চাকার জীবনে অভ্যস্ত হবার চেষ্টা করছি। অভ্যস্ত হওয়া সম্ভব হচ্ছে না। কখনো হবে তাও মনে হয় না। নিজেকে এখন আর মানুষ মনে হয় না। মনে হয় আমি একটা ২ চাকার রিকশা। আপনাকে ভুলিয়ে ভালিয়ে এখানে আনার একটি পরিকল্পনা আমি এবং আমার স্ত্রী দুজনে মিলে করেছি। জানি না আপনাকে কনভিন্স করতে পারবো কিনা। চেষ্টা করে দেখা যাক। আমার এখানে আসার জন্যে ৩টি টোপ আমি ফেলছি। কেন জানি আমার মনে হচ্ছে প্রথম ২টি টোপ কাজ না করলেও শেষটি করবে। টোপ দিয়ে মাছের মতো মানুষও ধরা যায়। টোপ নাম্বার ১। আমাদের বসতবাড়িটা মেঘনার পাড়ে। উঁচু পাঁচিল দিয়ে ঘেরা দোতলা পাকা দালান। দোতলায় প্রশস্ত টানা বারান্দা। বারান্দা থেকে মেঘনা দেখা যায়। না দেখা গেলেই ভালো হতো, কারণ এই মেঘনা জমি গ্রাস করতে করতে দ্রুত এগিয়ে আসছে। যে কোনো সময়, হয়তো এবছরই, আমাদের এই অতি চমৎকার বাগান বাড়িটা গ্রাস করবে। আমাদের বাড়িটা চমৎকার। বাড়ির সামনের বাগানও চমৎকার। আমি নিশ্চিত একবার আপনি এসে উপস্থিত হলে অবাক বিস্ময়ে বলবেন, বাকি জীবনটা এখানে কাটিয়ে দিতে পারলে কি ভালোই হতো। আমাদের বাড়ির পেছনে কিছু অদ্ভুত গাছ বাড়ির আদি মালিক বাবু আশ্বিনী রায় লাগিয়েছিলেন। আমার দাদাজান এই বাড়ি পরে তার কাছ থেকে কিনে নিয়েছিলেন। গাছগুলির নাম এখানে কেউ জানে না। এর মধ্যে একটা গাছের গা থেকে নীল বর্ণের কষ বের হয়। ২ বছর পর পর মরিচের ফুলের মতো নীল রঙের ফুল ফোটে। আমার স্ত্রী এই গাছটির নাম দিয়েছে নীলমরিচ গাছ। আমার এখানে যেই আসে সেই এই গাছটার একটা নাম দেয়। আপনিও হয়তো একটা নাম দেবেন। টোপ নাম্বার ২। আপনার বিষয়ে একটা বইয়ে পড়েছি আপনার সারা জীবনের শখের বস্তু হলো ভালো একটা টেলিস্কোপ। যে টেলিস্কোপে আপনি বৃহস্পতির চাঁদ দেখতে পারবেন, শনির বলয় দেখতে পারবেন। আপনার অবগতির জন্য জানাচ্ছি, টেলিস্কোপ চোখে দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকা বর্তমানে আমার একমাত্র শখ। বৃহস্পতি গ্রহের চাঁদ দেখা বা শনির বলয় দেখার চেয়েও বিস্ময়কর দৃশ্য এন্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জ দেখা। নক্ষত্রপুঞ্জের স্পাইরালে শত শত নক্ষত্র ঝলমল করছে। এই দৃশ্য একবার দেখলে সারা জীবনের জন্য আকাশের গায়ে আটকে থাকতে হবে। আমি সর্বশেষ যে টেলিস্কোপটি এনেছি তার সঙ্গে ট্র্যাকার যুক্ত। পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে টেলিস্কোপও ঘুরবে। কাজেই আকাশে যে বস্তুটিকে ফোকাস করা হয়েছে সেই বস্তু কখনোই দৃষ্টির আড়াল হবে না। আপনি যদি আসেন, দুজনে মিলে আকাশের তারা দেখব। দুজনে মিলে দেখব, কারণ লিলির তারা দেখার বিষয়ে কোনো আগ্রহ নেই। আমি ঠিক করে রেখেছি, আমার ৪টা টেলিস্কোপের একটা আমি আপনাকে উপহার দেব। ৪টা টেলিস্কোপই আমার অত্যন্ত প্রিয়। সেখান থেকে আপনাকে একটা উপহার হিসেবে দিতে আমার কষ্ট যে হবে না তা না। কষ্ট হবে, তবে আপনি এই টেলিস্কোপ চোখে লাগিয়ে গাঢ় আনন্দ পাবেন, এটা ভেবেই সেই কষ্ট দূর করব। টোপ নাম্বার ৩। এটিই শেষ টোপ। আমি নিশ্চিত এই টোপে আপনি কাবু হবেন। ইএসপি ক্ষমতাসম্পন্ন মানুষ সম্পর্কে আপনার প্রবল কৌতূহল। সালমা নামের একটি ১৪-১৫ বছরের মেয়ে আমাদের সন্ধানে আছে। গ্রামেরই মেয়ে। মেয়েটি অতীন্দ্রিয় ক্ষমতাসম্পন্ন। আমি নানাভাবে পরীক্ষা করেছি এবং নিশ্চিত হয়েছি।
একটি পরীক্ষা হলো বিখ্যাত জেনার টেস্ট। তার ক্ষমতা কোন পর্যায়ের সেটা এখন আর ব্যাখ্যা করলাম না, কিছুটা রহস্য রেখে দিলাম। টোপ নাম্বার 4। যদিও 3টা টোপ ব্যবহারের কথা ছিল, তারপরেও আমি চতুর্থ টোপটি ব্যবহার করছি। অনেকের ব্যাপারে এই টোপ কাজ করলেও আপনার ব্যাপারে করবে বলে মনে হচ্ছে না। এটা হলো লিলির রান্না। রান্নার উপর নোবেল প্রাইজ দেওয়ার ব্যাপার থাকলে প্রতি বছরই সে একটা করে নোবেল পুরস্কার পেত। সামান্য আলু ভাজাও যে অমৃতসম খাদ্য হতে পারে, লিলির আলু ভাজা না খেলে বুঝতে পারবেন না। টোপ নাম্বার 5। ক্ষমা প্রার্থনাপূর্বক আরও একটি টোপ। এটি আপনাকে কাবু করে ফেলবে বলে আমার ধারণা। আমার ব্যক্তিগত লাইব্রেরির কথা বলছি। বইয়ের মোট সংখ্যা 18,000-এর বেশি। আপনার পছন্দের বিষয়ে সাইকোলজি এবং বিহেভিয়ারাল সায়েন্সে প্রচুর বই আছে। শুধু একটির নাম উল্লেখ করছি, অ্যাজমন্ডের দ্য আদার মাইন্ড। মিসির আলি সাহেব, কয়েকটা দিনের জন্য আপনি কি আসতে পারেন না? আমার শরীর পঙ্গু, কিন্তু মনটা পঙ্গু না। আপনি নিজে একজন সতেজ মনের মানুষ। আপনার সঙ্গে মানসিক যোগাযোগের জন্য গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। বিনীত এস সুলতান হক। পুনশ্চ আকাশ দেখার জন্য এই সময়টা খুবই ভালো, কুয়াশা থাকে না এবং 4 দিন পরই অমাবস্যা। আকাশ ভর্তি হয়ে যাবে তারায়। শুক্লপক্ষ তারা দেখার জন্য ভালো না, চাঁদের আলোয় তারাদের ঔজ্জ্বল্য কমে যায়। কাজেই এখনই সময়। মিসির আলি যে কোনো চিঠি 3 বার করে পড়েন। চিঠির ভেতরে কিছু কথা থাকে যা একবার পড়ে ধরা যায় না, দ্বিতীয় কিংবা তৃতীয়বারে ধরা পড়ে। এটিও 3 বার পড়লেন। সুন্দর চিঠি, সুন্দর হাতের লেখা, প্রতিটি অক্ষর স্পষ্ট। কাটাকুটি যে নেই তা না, তবে কাটা অংশগুলি হোয়াইট ইঙ্ক দিয়ে মুছে দেওয়া হয়েছে। ভদ্রলোকের বাগান বাড়িতে যেতে ইচ্ছে করছে, কিন্তু সম্ভব না। মিসির আলি তার ছাত্রকে কুরিয়ারে চিঠি দিয়েছেন, সে সব কাজ ফেলে টেকনাফে এসে বসে থাকবে। তিনি না পৌঁছালে খুব অস্থির বোধ করবে, দুশ্চিন্তা করবে। তিনি কাউকে অকারণ দুশ্চিন্তায় ফেলতে চান না। লিলিকে দেখে মিসির আলি চিনতে পারলেন না। চিনতে পারার কথাও না, দরজা ধরে যে দাঁড়িয়ে আছে সে আগের দিনের লিলি না, অন্য কেউ। মাথার চুল নীল রঙের স্কার্ফ দিয়ে ঢাকা, চোখে কালো চশমা, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। জাপানি কিমোনোর মতো একটা পোশাক পরেছে। তার রং দেখে চোখ ধাঁধিয়ে যায়। উঁচু হিলের জুতো পরেছে বলে তাকে দেখাচ্ছে আরো লম্বা। চাচাজি, আমাকে চিনতে পারছেন না? আমি লিলি, মাহাবা বেগম। মিসির আলি বিড়বিড় করে বললেন, ও আচ্ছা আচ্ছা। সত্যি করে বলুন তো, আমাকে চিনতে পেরেছিলেন? না, চিনতে পারিনি। মানুষের চেহারা মনে রাখা কত কঠিন দেখলেন? দেখলাম। আমি কি করেছি জানেন? লম্বা করে লিপস্টিক দিয়ে ঠোঁট লম্বা করেছি। মানুষকে চেনা যায় ঠোঁট দিয়ে আর চোখ দিয়ে। যে দুটো জিনিস দিয়ে চেনা যায় সে দুটো জিনিস আমি বদলে দিয়েছি। চশমা দিয়ে চোখ ঢেকেছি আর ঠোঁট বদলে দিয়েছি। মিসির আলি বললেন, লিলি বসো, তোমাকে সুন্দর লাগছে। সুন্দর দেখাবার জন্য আমি সাজ করিনি, নিজেকে বদলে দেবার জন্য করেছি। ভালো কথা চাচাজি, আপনি কি কেরোসিনের চুলা এসব কিনে ফেলেছেন? না, কেনা হয়নি। লিলি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, বাঁচলাম। কারণ আমি সব কিনে ফেলেছি। এমন অনেক কিছু কিনেছি যা লিস্টে ছিল না, যেমন হ্যারিকেন, টর্চ, ব্যাটারি, হাফ কেজি সুতলি। সুতলি কেন? এখন আপনার কাছে মনে হচ্ছে সুতলি কি জন্য, কিন্তু একা থাকতে গিয়ে দেখুন সুতলি কত কাজে লাগবে। মশারি খাটাবার জন্য কাজে লাগবে, ভেজা জামা কাপড় শুকাতে কাজে লাগবে, আরো অনেক কিছুর জন্য লাগবে। শলার ঝাড়ুও কিনেছি। কত টাকা খরচ হয়েছে? আপনার বাজেটের চেয়ে অনেক কম লেগেছে। তুমি তো জানো না আমার বাজেট কত। বাজেট যতই হোক তার চেয়ে কম, কারণ বাংলাদেশে আমার চেয়ে দরাদরি আর কেউ করতে পারে না। চাচাজি শুনুন, এই যে বাজার টাজার করে ফেলেছি, তার জন্য রাগ করেননি তো? না, প্লিজ রাগ করবেন না। আরেকটা কথা, জিনিসগুলির দাম দেবারও চেষ্টা করবেন না। কোনো লাভ হবে না, কারণ কিছুতেই দাম নিতে পারবো না। আমার হাজবেন্ডের চিঠিটা পড়েছেন? হ্যাঁ। আপনি টোপ গেলেননি তাই না? আপনি নিশ্চয়ই সমুদ্র ফেলে তারা দেখতে যাচ্ছেন না। সমুদ্র হাত দিয়ে ছোঁয়া যায়, আকাশের তারা যতই সুন্দর হোক হাত দিয়ে ছোঁয়া যায় না।
তারা দেখার ইচ্ছা থাকলেও যেতে পারছি না। আমার এক ছাত্রের সঙ্গে সবকিছু ঠিকঠাক করা। সে আবার আমাকে অতিরিক্ত রকমের শ্রদ্ধা ভক্তি করে। সে টেকনাফে এসে বসে থাকবে। লিলি হাসি মুখে বলল, আপনাকে টেকনাফে না দেখলে তার মাথা খারাপের মতো হয়ে যাবে। সে ভাববে আমাদের স্যার ভোলা টাইপ মানুষ, না জানি তার কি হয়েছে। ঠিক বলেছ লিলি। আমার কোনো ইএসপি ক্ষমতা নেই, কিন্তু আমি জানতাম আপনি আমাদের এখানে আসবেন না। আমি আমার হাজবেন্ডকে সেটা বলেছি। সে বিশ্বাস করেনি। তার ধারণা সে এমন গুছিয়ে চিঠিটা লিখেছে যে চিঠি পড়েই আপনি হোল্ডন বেঁধে রওনা হবেন, উত্তর দক্ষিণে তাকাবেন না। মিসির আলী বললেন, চিঠিটা খুবই গুছিয়ে লেখা। লিলি বলল, আপনার জন্য চিঠিটা গুছিয়ে লেখা না, আবেগ আছে এমন সব মানুষের জন্য চিঠিটা গুছিয়ে লেখা। আপনি তাদের দলে পড়েন না। তোমার ধারণা আমার আবেগ নেই? আছে, তবে তা সাধারণ মানুষের আবেগ না, অন্য ধরনের আবেগ। আপনাকে যদি লেখা হতো আমি মহাবিপদে পড়েছি, মারা যাচ্ছি, একমাত্র আপনি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারেন, তাহলে আপনি চলে আসতেন। কিন্তু সেটা তো আর লেখা যাবে না, কারণ ও মারা যাচ্ছে না। মিসির আলী বললেন, লিলি, তুমি এক কাজ করো, তোমাদের ঠিকানাটা লিখে রেখে যাও। সমুদ্র দেখা শেষ হলে তোমাদের ওখানে চলে যাব। আপনি একা একা খুঁজে বের করতে পারবেন না। যাওয়াও খুব ঝামেলা। ট্রেন, বাস, রিক্সা, হাঁটা। একটু ঝামেলা না হয় করলাম। লিলি হেসে ফেলল। থাক, দরকার নেই। চাচাজি শুনুন, আমি কিন্তু আজও 50 মিনিট থাকবো। আমাকে আগে ভাগে বিদায় করে দিতে চাইলেও আমি যাব না। তবে আজ যে গত দিনের মতো শুধু বকবক করব তা না। আপনাকে কফি বানিয়ে খাওয়াবো। আমি কফি নিয়ে এসেছি। আপনি কফি পছন্দ করেন তো? করি। মিসির আলি দেখলেন লিলি তার কাঁধে ঝোলানো পাটের ব্যাগ থেকে কফির কৌটা, মগ, চায়ের চামচ এবং ফ্লাস্ক বের করছে। বোঝা যাচ্ছে কফি বানানো হবে। মেয়েটা কফির সব সরঞ্জাম সঙ্গে নিয়ে এসেছে। গরম পানিও এনেছে। ফ্লাস্কে নিশ্চয়ই গরম পানি। লিলি বলল, মেশিন ছাড়া এক্সপ্রেসো কফি বানানো যায় না, কিন্তু আমি বানাতে পারি। আপনাকে শিখিয়ে দিচ্ছি। আপনি প্রতিটি স্টেপ খুব ভালোভাবে লক্ষ্য করুন। এই দেখুন কি করছি। 1 চামচের চেয়ে সামান্য বেশি কফি নিলাম। চিনি নিলাম 3 চামচ। এখন চিনি আর কফি মিক্স করছি। চামচ দিয়ে ঘষে ঘষে মেশানো। এই মেশানোর কাজটা অনেকক্ষণ করতে হবে। যত ভালোভাবে মেশাবেন কফি তত ভালো হবে। এত যন্ত্রণা! যন্ত্রণা ভাবলে যন্ত্রণা। আমি কখনো যন্ত্রণা ভাবি না। যে লেখক লেখাকে যন্ত্রণা মনে করেন তিনি কখনো লেখক হতে পারেন না। ঠিক তেমনি যে রাঁধুনি রান্নাকে যন্ত্রণা মনে করেন তিনি রাঁধুনিও হতে পারেন না। চাচাজি, আপনার কাছে কি আলু আছে? না। থাকলে ভালো হতো। আমি আপনাকে আলু ভাজা কি করে করতে হয় শিখিয়ে দিতাম। যেসব রান্না খুব সহজ মনে হয় সেসব রান্না আসলে খুব কঠিন। আমার মতে পৃথিবীর সবচেয়ে কঠিন রান্না হলো চা বানানো, আর দ্বিতীয় কঠিন রান্না হলো আলু ভাজা। লিলি চিনির সঙ্গে কফি মিশিয়েই যাচ্ছে। ক্লান্তিহীন আঙ্গুল নড়াচড়া করছে। তার মুখ উজ্জ্বল, যেন কোনো বিশেষ কারণে সে আনন্দিত। আনন্দ চেপে রাখতে পারছে না। মিসির আলি ভুরু কুঁচকালেন। সেই বিশেষ কারণটা কি? তিনি তাদের বাগান বাড়িতে যাচ্ছে না, এটা কি সেই বিশেষ কারণ? লিলি বলল, চাচাজি, আপনি কি লক্ষ্য করেছেন কফির কাপ থেকে এখন চমৎকার কফির গন্ধ আসতে শুরু করেছে? হ্যাঁ, লক্ষ্য করেছি। তার মানে হলো এখন আমরা কফিতে পানি ঢালার জন্য প্রস্তুত। এখন আমি 1/3 কাপ পানি ঢেলে চামচ নেড়ে নেড়ে ফেনা করব। ফেনায় যখন কাপ ভর্তি হয়ে যাবে তখন বাকি পানিটা ঢালবো। তৈরি হয়ে যাবে এক্সপ্রেসো কফি? হ্যাঁ, আগে তো আর কফি বানানোর মেশিন ছিল না। এভাবেই কফি বানানো হতো। এখন আর কেউ কষ্ট করতে চায় না। ফট করে মেশিন কিনে ফেলে। মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, লিলি, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব আনন্দিত। তোমার মধ্যে একটা দুশ্চিন্তা ছিল। দুশ্চিন্তা হঠাৎ কেটে গেছে। লিলি বলল, কফি বানাচ্ছি তো এজন্যই আমাকে আনন্দিত মনে হচ্ছে। যে কোনো রান্নাবান্নার সময় আমি খুব আনন্দে থাকি। মিসির আলি বললেন, ব্যাপার তা না। যেই মুহূর্তে আমি বললাম আমি তোমাদের বাগান বাড়িতে যেতে পারছি না, সেই মুহূর্তে তোমার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। কারণ ব্যাখ্যা করো তো।
আমি আমার হাজবেন্ডের সঙ্গে বাজি রেখেছিলাম যে আপনি যাবেন না। আপনি না যাওয়াতে আমি বাজি জিতেছি তো, এই জন্যে আমার চোখে মুখে আনন্দ চলে এসেছে। পৃথিবীর সমস্ত স্ত্রীদের একটা চেষ্টা থাকে কোনো না কোনোভাবে তাদের স্বামীদের হারিয়ে দেয়া। যেহেতু আপনি বিয়ে করেননি, আপনি এই ব্যাপারটা জানেন না। লিলির কফি বানানো শেষ হয়েছে। ফেনা ওঠা কফির কাপ মিসির আলির সামনে রাখতে রাখতে সে বলল, চাচাজি, চুমুক দিয়ে দেখুন, মিষ্টি একটু বেশি লাগবে, উপায় নেই। এক্সপ্রেসো কফি কড়া মিষ্টি না হলে ভালো লাগে না। মিসির আলি কফির কাপ হাতে নিতে নিতে বললেন, লিলি, আমি সিদ্ধান্ত পাল্টেছি। তোমাদের বাগান বাড়িতে যাব। শেষ পর্যন্ত তুমি তোমার স্বামীর কাছে বাজিতে হারলে। লিলি বলল, কফিতে চুমুক দিন। এত কষ্ট করে বানালাম আর আপনি কাপ হাতে নিয়ে বসে আছেন। মিসির আলি কফিতে চুমুক দিয়ে বললেন, এখন যদি আমরা রওনা দেই কতক্ষণে পৌঁছাবো? পৌঁছাতে পৌঁছাতে রাত 9টা-10টা বাজবে। তাতে কোনো সমস্যা নেই তো? জি না, সমস্যা নেই। তাহলে চলো কফি শেষ করে রওনা দিয়ে দিই। কফি খেতে কেমন হয়েছে আপনি কিন্তু এখনো বলেননি। মিসির আলি নিচু গলায় বললেন, এত ভালো কফি আমি আমার জীবনে খেয়েছি বলে মনে পড়ে না। লিলি ক্লান্ত গলায় বলল, থ্যাংক ইউ। সে তার মাথার নীল স্কার্ফ খুলে বিশেষ কায়দায় মাথা ঝাঁকি দিয়েছে। তার চুল ছড়িয়ে পড়েছে চারিদিকে। চেহারা আবার পাল্টে গেছে। মিসির আলির মনে হলো মেয়েটা কখন কি করবে সব আগে থেকে ঠিক করা। সে যে একটানে মাথা থেকে স্কার্ফ খুলে চুল ঝাঁকাবে এটাও সে আগে থেকেই ঠিক করে এসেছে। মিসির আলি হঠাৎ লক্ষ্য করলেন তার গা ছমছম করছে, যেন অশুভ কিছু তার জন্য অপেক্ষা করছে। ভয়ঙ্কর কিছু, লৌকিক কিছু না, অলৌকিক কিছু। অনেককাল আগে তার একবার এরকম অনুভূতি হয়েছিল। শ্যামগঞ্জ রেল স্টেশনে অপেক্ষা করছেন। গভীর রাত। তিনি 11 সিন্ধুর এক্সপ্রেসে ভৈরব যাবেন। ট্রেন আসবে ভোর রাতে, পৌষ মাসের মাঝামাঝি। প্রচণ্ড শীত। ওয়েটিং রুমে বসে সময় কাটানোর জন্য ঢুকতে যাবেন, হঠাৎ তার পা জমে গেল। বুক ধকধক করতে লাগলো। মনে হলো ওয়েটিং রুমে অশুভ কিছু আছে, ভয়ঙ্কর কিছু, যে ভয়ঙ্করের কোনো ব্যাখ্যা নেই। তার উচিত কিছুতেই ওয়েটিং রুমে না ঢোকা। একবার ঢুকলে আর বের হতে পারবেন না। কৌতূহল সব সময় ভয়কে অতিক্রম করে। তার বেলাতেও তাই হলো। তিনি কৌতূহলী হয়েই উঁকি দিলেন। ওয়েটিং রুমের ইজি চেয়ারে একজন বৃদ্ধ হলুদ কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। বৃদ্ধের হাতে জ্বলন্ত সিগারেট। বৃদ্ধ চোখ বন্ধ করে সিগারেট টানছে। মিসির আলি ঘরে ঢুকলেন। বৃদ্ধ চোখ মেলল না, তবে তার ঠোঁটের কোণায় সামান্য হাসি দেখা গেল। শরীর জমিয়ে দেওয়া তীব্র ভয় মিসির আলিকে আবারও আচ্ছন্ন করল। তিনি প্রায় ছিটকে বের হয়ে এলেন। বাকি রাতটা কাটালেন প্ল্যাটফর্মে পায়চারি করে। 11 সিন্ধুর এক্সপ্রেস ভোর 4:40 প্ল্যাটফর্মে ইন করল। মিসির আলি ট্রেনে ওঠার আগে আরেকবার ওয়েটিং রুমে উঁকি দিলেন। বৃদ্ধ যাত্রী ঠিক আগের জায়গাতেই আছে, মাথা নিচু এবং চোখ বন্ধ করে আগের মতোই সিগারেট টানছে। ঠোঁটের কোণায় আগের মতোই অস্পষ্ট হাসি। মিসির আলি তার জীবনের এই ভয় পাওয়া ঘটনাকে নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। সবচেয়ে কাছাকাছি ব্যাখ্যা যেটা দাঁড় করিয়েছিলেন সেটা হলো, কিশোর বয়সে তিনি নির্জন স্টেশনের ওয়েটিং রুমে কোনো একটা ভূতের গল্প পড়ে ভয় পেয়েছিলেন। ভয়টা এতই তীব্র ছিল যে মস্তিষ্কের নিউরন সেই স্মৃতিকে মূল্যবান কোনো স্মৃতি মনে করে যত্ন করে মেমোরি সেলে ঢুকিয়ে রেখেছে, নষ্ট হতে দেয়নি। অনেককাল পরে আরেকটি নির্জন স্টেশন দেখা মাত্র মস্তিষ্ক মনে করলো এরকম একটা স্মৃতি তো আছে। স্মৃতিটা বের করে বর্তমানের সঙ্গে মিলিয়ে দেখা যাক। যেহেতু অনেক দিনের স্মৃতি, বের করতে গিয়ে সমস্যা হলো। স্মৃতির কিছুটা অংশ নষ্ট হয়ে গেল, কিছু অন্যরকম হয়ে গেল। মস্তিষ্ক শুধু যে স্মৃতি বের করে আনলো তা না, স্মৃতির মনে জড়িত ভয়ঙ্কর ভীতিও বের করে আনলো। এরকম কাণ্ড কারখানা মস্তিষ্ক মাঝে মাঝে করে। এর যেমন মন্দ দিক আছে, ভালো দিকও আছে। মস্তিষ্কের ভেতর হঠাৎ নিউরনের প্রবল ঝড় হয়। এতে ক্ষতিকারক স্মৃতি উড়ে চলে যায়। স্মৃতি জমা করে রাখা মেমোরি সেল খালি হয়। আজ যে ভয়টা পাচ্ছেন তার পেছনের কারণটা কি? তিনি দাঁড়িয়ে আছেন পাঁচিল ঘেরা প্রকাণ্ড একটা বাড়ির গেটের কাছে।
অন্ধকারে পাঁচিল ঘেরা বাড়িটাকে জেলখানার মতো লাগছে। তিনি দাঁড়িয়ে আছেন একা। এতক্ষণ লিলি তার সঙ্গে ছিল। অনেকক্ষণ ডাকাডাকি করে সে দারোয়ান শ্রেণীর কাউকে দিয়ে গেট খুলিয়েছে। তাও পুরো গেট না, গেটের একটা অংশ, যার ভেতর ছোটখাটো মানুষ হয়তোবা কষ্ট করে ঢুকতে পারে। গেট খুলতেই লিলি তার দিকে ফিরে বলল, স্যার, আপনি দাঁড়ান, 5-6 মিনিট লাগবে। আমি কুকুর বেঁধে আসি। আমাদের 3টা কুকুর আছে, খুবই উগ্র স্বভাবের। অপরিচিত কাউকে দেখলে কি করবে কে জানে। আমাকেই একবার কামড়ে দিয়েছিল। মিসির আলি তারপর থেকে দাঁড়িয়ে আছেন। ঘড়ি দেখেননি, কিন্তু তার কাছে মনে হচ্ছে 5-6 মিনিটের অনেক বেশি সময় পার হয়েছে। কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। বিশাল বাড়ি, কিন্তু পুরোপুরি নিঃশব্দ। 3টা ভয়ঙ্কর কুকুর, অথচ তারা একবারও শব্দ করবে না, এটা কেমন কথা? তাছাড়া বাড়ি অন্ধকারে ডুবে আছে। বিশাল এই বাড়ির একটি ঘরেও বাতি জ্বলবে না, এটাই বা কেমন কথা? এমন তো না যে এই বাড়িতে মানুষজন থাকে না। রাত তো বেশি হয়নি, খুব বেশি হলে 10টা। যে দারোয়ান গেট খুলেছে তার হাতে কি একটা টর্চ থাকবে না? এমন গাঢ় অন্ধকার মিসির আলি অনেকদিন দেখেননি। নক্ষত্রের আলো পর্যন্ত নেই। আকাশ মেঘে ঢাকা। প্রবল অন্ধকারে জোনাকি বের হয়। জোনাকিও নেই। অনেক দিন তিনি জোনাকি দেখেননি। জোনাকি দেখতে পেলে ভালো লাগতো। নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে, স্রোতের শব্দ। হঠাৎ করেই কি নদী সারা শব্দ শুরু করলো? এতক্ষণ এই নদী ছিল কোথায়? বকুল ফুলের গন্ধ আসছে। এটা কি বকুল ফুলের সময়? শহরবাসী হয়ে ছোটখাটো ব্যাপারগুলি ভুলতে বসেছেন। গন্ধটা হয়তো বকুল ফুলেরই না, অন্য কোনো বুনো ফুলের। জায়গাটা বন তো বটেই, আশেপাশে লোকালয় নেই। ঘর ঘর শব্দ হলো। মিসির আলির চোখ হঠাৎ ধাঁধিয়ে গেল। গেট খুলেছে। গেটের ওপাশে জাহাজি লণ্ঠন হাতে লিলি দাঁড়িয়ে আছে। তার পাশে দারোয়ান। দারোয়ানের হাতে লম্বা টর্চ। 5 ব্যাটারির টর্চ নিশ্চয়ই। এই টর্চে আলো ফেলে দেখতে ইচ্ছে করছে আলো কেমন হয়। লিলি বলল, স্যার আসুন, ওর শরীরটা খারাপ বলে বাতি নিভিয়ে শুয়ে পড়েছে। আর আমি খুঁজে পাচ্ছি না হারিকেন। বরকতকে দেখুন, এত লম্বা টর্চ নিয়ে ঘুরছে, টর্চে নেই ব্যাটারি। ব্যাটারি ছাড়া টর্চ হাতে নিয়ে ঘোরার দরকারটা কি স্যার, আপনিই বলুন। আপনাকে ব্যাগ হাতে নিতে হবে না, বরকত নেবে। মিসির আলি বললেন, তোমার কুকুর কি বাঁধা হয়েছে? হ্যাঁ, বাঁধা হয়েছে। সকালে কুকুরগুলির সঙ্গে পরিচয় করিয়ে দেব, তখন আর আপনাকে কিছু বলবে না। আপনার থাকার ব্যবস্থা করেছি দোতলার সবচেয়ে দক্ষিণের ঘরে। ঘরটা তেমন ভালো না, তবে খুব বড় ঘর। এই ঘরের খাটটা সুন্দর। অন্য ঘরগুলিতে এত সুন্দর রেলিং দেওয়া খাট নেই। লণ্ঠনের আলোয় বাড়িঘর কিছুই দেখা যাচ্ছে না। লণ্ঠন তার চারপাশ আলো করছে, দূরে আলো ফেলতে পারছে না। লণ্ঠন এবং টর্চের এই হলো তফাৎ। লণ্ঠন নিজেকে আলোকিত করে, নিজেকে দেখায়। টর্চ অন্যকে আলোকিত করে। সিঁড়িটা সাবধানে উঠবেন স্যার, শ্যাওলা জমে কেমন পিছল হয়ে গেছে। রেলিং ধরে ধরে উঠুন। আপনার নিশ্চয়ই খুব খিদে লেগেছে। খিদে লেগেছে না স্যার? হুম, লেগেছে। আপনি হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করুন। আমি খাবার রেডি করে ফেলবো। এর মধ্যে কোনো কিছুর দরকার হলে দোতলার বারান্দার রেলিং ধরে দাঁড়াবেন। মাথা নিচু করে বরকত বরকত করে ডাক দেবেন। আমাদের একটাই কাজের লোক, বরকত। 1-এর ভেতর 4। সেই দারোয়ান, সেই কেয়ারটেকার, সেই মালি, সেই কুকুর পালক। ভাত খাবার আগে চা কফি কিছু খাবেন? খেতে পারি। আমি এক্ষুনি বরকতকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। তোমার হাজবেন্ডের সঙ্গে কি রাতে দেখা হবে? অবশ্যই হবে। অসুস্থ বলছিলে? অসুস্থ হোক যাই হোক, গেস্টের সঙ্গে দেখা করবে না? মিসির আলির ঘর পছন্দ হলো। পুরনো বাড়ির একটা সুন্দর ব্যাপার হলো ঘরগুলি প্রকাণ্ড। ছোটখাটো ফুটবল খেলার মাঠ। কড়ি বর্গার ছাদ অনেক উঁচুতে। ছাদ থেকে লম্বা লম্বা লোহার রড নেমে এসেছে। রডের মাথায় ফ্যান। এক শোবার ঘরেই 4টা ফ্যান। ইলেকট্রিসিটি ছাড়া এই ফ্যান চলার কথা না। কাজেই ধরে নেওয়া যেতে পারে এদের জেনারেটর আছে। ফ্যানগুলি পুরনো আমলের ডিসি ফ্যান না, আধুনিক কালের ফ্যান।
ফ্যানের পাখায় জমে থাকা ময়লা থেকে বোঝা যায় যে ফ্যানগুলি ব্যবহার করা হয়। ঘরে শোবার খাট দুটা। চারপাশে রেলিং দেয়া প্রকাণ্ড খাটটা ঘরের মাঝামাঝি রাখা। এই খাটে ওঠার জন্য ২ ধাপ সিঁড়ি আছে। জানালার পাশে খাটের সাইজেরই একটা টেবিল। বিশাল টেবিলের সঙ্গে বেমানান ছোট্ট একটা চেয়ার। চেয়ার টেবিলের উল্টো দিকে দুটো আলমিরা। কাঠের আলমিরা, তালাবন্ধ। ৪টা সোফার চেয়ার। চেয়ারে সবুজ মখমলের গদি। চেয়ারের পাশে পুরনো ডিজাইনের ২টি আলনা। তারপরেও মনে হচ্ছে ঘরটা ফাঁকা। ২টো খাটেই বিছানা করা হয়েছে। কিছুক্ষণ আগে করা হয়েছে বলে মনে হচ্ছে। একটায় বিছানো হয়েছে ধবধবে সাদা চাদর, সাদা বালিশের ওয়াড়। রেলিং দেওয়া খাটে সবকিছুই রঙিন। তবে ২টো খাটেই কোলবালিশ আছে। মিসির আলি বাথরুমে উঁকি দিলেন। বাথরুমও প্রায় শোবার ঘরের মতোই বড়। খুবই আধুনিক বাথরুম। এই বাথরুম অবশ্যই পরে বানানো হয়েছে। যে সময়ের বাড়ি সে সময়ে টাইলস নামক বস্তু বাজারে আসেনি। বাথরুমটা শুধু যে ঝকঝক করছে তা না। বড় বড় হোটেলের মতো করে সাজানো। বেসিনের ওপর সাবান, টুথপেস্ট এবং একটা মোড়ক না খোলা টুথব্রাশ। তোয়ালে রাখার জায়গায় তোয়ালে ঝুলছে। ময়লা নয়, মনে হচ্ছে এইমাত্র ধোপাখানা থেকে নিয়ে আসা হয়েছে। মিসির আলি বেসিনের কলে পানি আশা করেননি। দোতলায় পানি আসতে হলে ছাদে পানির ট্যাঙ্ক থাকতে হবে। সেই ট্যাঙ্কে পানি তোলার ব্যবস্থা থাকতে হবে। ট্যাপ খুলতেই পানি পাওয়া গেল। অনেকদিন অব্যবহারের পর হঠাৎ কল খুললে লাল পানি বের হয়। সেরকম পানি না, পরিষ্কার পানি। মিসির আলি মুখে পানি ছিটালেন। সিঁড়িতে থপথপ শব্দ করতে করতে কেউ একজন আসছে। বাড়ির মালিক নিশ্চয়ই নন, তিনি হুইল চেয়ারে থাকেন। তাহলে কে আসছে? দারোয়ান? এক একটা সিঁড়ি ভাঙতে এত সময় নিচ্ছে কেন? নিশ্চয় ভারী কিছু নিয়ে আসছে। সেই ভারী বস্তুটা কি হতে পারে? চেয়ার টেবিল কাঁধে করে আনবে না? তার ঘরে চেয়ার টেবিল আছে। বালতিতে করে গরম পানি কি আনছে? রাতের বেলার অতিথিদের গরম পানি দেওয়ার রেওয়াজ আছে। অতিথি গরম পানিতে গোসল করবেন কিংবা হাত মুখ ধোবেন। তার প্রতি যে বিশেষ যত্ন নেওয়া হচ্ছে সেটা তার প্রকাশ। না, বালতি নিয়ে কেউ আসছে না। বালতি হলে মাঝে মাঝে সিঁড়িতে বালতি নামিয়ে রাখত। তার শব্দ পাওয়া যেত। সেই শব্দ পাওয়া যাচ্ছে না। মিসির আলি ঘর থেকে বের হয়ে বারান্দায় চলে এলেন। দারোয়ান বরকত আসছে। তার কোমরে মাটির কলসি। কলসির মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। তার মানে কলসিতে করে গরম পানিই আনা হচ্ছে। মিসির আলি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যাক, লজিক শেষ পর্যন্ত কাজ করেছে। সিদ্ধান্তে আসার পরই টেনশন বোধ করা শুরু করেছেন। লজিকের যে সিঁড়িগুলি গাঁথা হয়েছে সেই সিঁড়িগুলি কি ঠিক আছে? সিঁড়ি বেয়ে কি উপরে ওঠা যাবে? মিসির আলি জানেন এসবই হচ্ছে বয়সের লক্ষণ। বয়স মানুষের সবচেয়ে বড় ক্ষতি যা করে তা হলো আস্থা কমিয়ে দেয়। যাই করা হয় মনে হয় ঠিক মতো বুঝি করা হলো না, ভুল থেকে গেল। স্যার, গরম জল। বুঝতে পারছি, স্নান করলে করেন। গোসল করব না। বড় সাহেব স্নান করতে বলেছেন। তোমার বড় সাহেব বললে তো হবে না। আমার গোসল করতে ইচ্ছে করছে না। আর কিছু লাগবে? না, আর কিছু লাগবে না। ভালো কথা। তুমি গরম পানি না বলে গরম জল বলছো কেন? তোমাদের এদিকে কি পানিকে জল বলা হয়? এটা কি হিন্দু প্রধান অঞ্চল? বরকত জবাব দিল না। সরু চোখে তাকিয়ে রইল। মিসির আলি বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যাও। যাও বলার পরেও সে যাচ্ছে না। আগের মতোই সরু চোখে তাকিয়ে আছে। বলশালী একজন মানুষ। বয়স কত হবে, ৩০ কিংবা ৩৫? বেশিও হতে পারে। চুলে পাক ধরেছে। মানুষটার বুদ্ধি কেমন? চট করে মানুষের বুদ্ধি বের করার কোনো উপায় এখনো বের করা যায়নি। সাইকোলজিস্টরা নানান ধরনের পরীক্ষা অবশ্য বের করেছেন। কোনো পরীক্ষাই মিসির আলির কাছে গ্রহণযোগ্য মনে হয় না। আসলে বুদ্ধি পরীক্ষার ব্যবস্থা না থেকে থাকা উচিত ছিল বোকামি পরীক্ষার ব্যবস্থা। প্রথম শ্রেণীর বোকাদের জন্য একরকম পরীক্ষা, দ্বিতীয় শ্রেণীর বোকাদের জন্য আরেক রকম পরীক্ষা। বরকত চলে যাচ্ছে। যেতে যেতে ও দুবার ফিরে তাকালো। সিঁড়ির কাছে অন্ধকার। কাজেই তার চোখের দৃষ্টিতে কি আছে বোঝা যাচ্ছে না। কিছু একটা নিশ্চয়ই আছে।
নয়তো এতবার করে তাকাতো না। মিসির আলি নিজের ঘরে ঢুকলেন। ঘরটা নিজের মতো করে সাজিয়ে নেওয়া দরকার। নিজের গায়ের গন্ধ ঘরময় ছড়িয়ে দিতে হবে। গন্ধ যত ছড়াবে ঘর তত আপন হবে। নিম্ন শ্রেণীর পশুরা তাই করে, নিজের গায়ের গন্ধ দিয়ে সীমানা ঠিক করে নেয়। অদৃশ্য সাইনবোর্ডে গন্ধ দিয়ে বলে, এই আমার সীমানা, এর ভিতর কেউ আসবে না। যদি ভুলে চলে আসো বেশিক্ষণ থাকবে না, থাকলে সমূহ বিপদ। মিসির আলি সুটকেস খুলে বই বের করলেন। 4টা বইয়ের মধ্যে একটা হলো ক্লোজ আপ ম্যাজিকের বই। দড়ি কাটার খেলা, পিং পং বল অদৃশ্য করে দেবার খেলার মতো ছোট ছোট ম্যাজিকের কৌশল দেওয়া আছে। পড়তে ভালো লাগে। তিনি বইগুলি টেবিলে সাজিয়ে রাখলেন। এত বড় টেবিলে 4টা মাত্র বই দেখতে হাস্যকর লাগছে। মিসির আলি ঠিক করে রাখলেন, এবারের লাইব্রেরি থেকে বেশ কিছু বই এনে টেবিল ভর্তি করে রাখবেন। চোখের সামনে প্রচুর বই থাকলে ভালো লাগে। আবারও সিঁড়িতে ধপধপ শব্দ হচ্ছে। বরকত কি আবারও ভারী কিছু নিয়ে উঠছে? ব্যাপারটা কি? এবার সে কি আনছে? মিসির আলি দ্রুত বারান্দায় চলে এলেন। বরকত ভারী কিছু তুলছে না। তার হাতে ছোট্ট তেলের শিশির মতো শিশি। অথচ এমনভাবে সে উঠছে যেন তার উঠতে কষ্ট হচ্ছে। মাঝে মাঝে সিঁড়িতে দাঁড়িয়ে সে বিশ্রামও করে নিচ্ছে বলে মনে হয়। এমন স্বাস্থ্যবান একজন মানুষের সিঁড়ি ভাঙতে কোনো কষ্ট হবার কথা না। অথচ তার যে কষ্ট হচ্ছে এটা পরিষ্কার। হার্টের কোনো অসুখ আছে কি? কিংবা আর্থ্রাইটিস? ওঠার সময় হাঁটুতে ব্যথা করে? বরকত মিসির আলির সামনে এসে বলল, ওষুধ নিয়ে আসছি। মিসির আলি বিস্মিত হয়ে বললেন, কিসের ওষুধ? সাপের ওষুধ। আপনার ঘরের চারিদিক দিয়ে দিয়ে দিব। ঘরের চারদিকে সাপের ওষুধ দেবে মানে? দোতলা সাপ আসবে কিভাবে? বরকত প্রশ্নের জবাব দিল না, ঘরে ঢুকে গেল। মিসির আলি বারান্দায় দাঁড়িয়েই তীব্র কার্বলিক অ্যাসিডের গন্ধ পেলেন। তার গন্ধ বিষয়ক সমস্যা আছে। কিছু কিছু গন্ধ মনে হয় তার স্নায়ুতে সরাসরি আক্রমণ করে, চট করে মাথা ধরে যায়। কার্বলিক অ্যাসিডেও তাই হয়েছে। মিসির আলি ছোট্ট নিঃশ্বাস ফেলে ভাবলেন, শুধু সাপ না, আমি নিজেও আর এই ঘরে ঢুকতে পারবো না। এই গন্ধ নিয়ে বাস করার চাইতে ঘরে 2-3টা সাপ নিয়ে বাস করা অনেক সহজ। মশারি ভালো মতো গুজে দিয়ে রাখলে সাপ ঢুকতে পারবে না। সাপকে খাটে উঠতে হলে খাটের পা বেয়ে উঠতে হবে। সাপের জন্য এই প্রক্রিয়া খুবই কষ্টকর হবার কথা। সাপ শুধু শুধু এত কষ্ট করবে না। বরকত নেমে যাচ্ছে। শিশিটা নিশ্চয়ই ঘরে কোথাও রেখে গেছে। বোতল থেকে গন্ধ বের হচ্ছে। আচ্ছা, বোতলটা সে কোথায় রেখেছে? খাটের নিচে রেখেছে নিশ্চয়ই। মশার কয়েল জ্বালিয়ে আমরা বেশিরভাগ সময় জ্বলন্ত কয়েলটা খাটের নিচেই রেখে দিই। সিঁড়ি দিয়ে নামতে বরকতের তেমন কষ্ট হচ্ছে বলে মনে হলো না। বেশ দ্রুতই নামছে। বরকতের আর্থ্রাইটিস নেই, এটা নিশ্চিত। সিঁড়ির শেষ মাথায় ছোট্ট একটা শব্দ হলো। জায়গাটা গাঢ় অন্ধকার। তারপরেও মিসির আলির মনে হলো কে যেন সেখানে বসে আছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখছে। মিসির আলির মনে হলো তার হাতে একটা টর্চ থাকলে ভালো হতো। টর্চের আলো ফেলে দেখা যেত কে ঘাপটি মেরে বসে আছে। তিনি সিঁড়ি বেয়ে 2 ধাপ নামলেন। উঁচু গলায় বললেন, কে? কে ওখানে? কেউ জবাব দিল না। মিসির আলি আরো কয়েকটা সিঁড়ি টপকালেন। আর তখনই শান্ত গম্ভীর পুরুষ গলায় কেউ একজন বলল, স্যার, রেলিং ধরে ধরে নামুন। খুব খেয়াল রাখবেন, যতবার ওঠানামা করবেন রেলিং ধরে ধরে করবেন। আমার নাম সুলতান। ওয়েলকাম টু মাই ধ্বংসস্তূপ। ধ্বংসস্তূপের ইংরেজিটা মনে পড়ছে না বলে বাংলায় বললাম। স্যার, কেমন আছেন? হুইল চেয়ারে বসে যে মানুষটি হাত বাড়িয়েছে, মিসির আলি কয়েক মুহূর্তের জন্য তার উপর থেকে চোখ ফেরাতে পারলেন না। কাছাকাছি আসায় মানুষটাকে এখন দেখা যাচ্ছে। কেউ একজন একতলার দরজাও মনে হয় খুলেছে। আলো এসে পড়েছে মানুষটার মুখে। অত্যন্ত সুপুরুষ একজন মানুষ। অতিথিকে স্বাগতম বলার জন্য যিনি বিশেষভাবে পোশাক পরেছেন। ইস্ত্রি করা ধবধবে সাদা প্যান্টের সঙ্গে হালকা নীল ফুল হাফ শার্ট। পোশাকটা স্কুল ড্রেস ভাব আছে, কিন্তু এই মানুষটাকে খুব মানিয়েছে। ভদ্রলোক চশমা পরেন, নাকের কাছে চশমার দাগ আছে, কিন্তু এখন চোখে চশমা নেই। তার বড় বড় ভাসা ভাসা চোখ বুদ্ধিতে ঝিকমিক করছে। বয়স 50-এর বেশি।
মাথা ভর্তি কাঁচা পাকা চুলের যে আশ্চর্য সৌন্দর্য আছে তা এই মানুষের চুলের দিকে তাকালে পরিষ্কার বোঝা যায়। স্যার, আপনি আমার প্রশ্নের জবাব দেননি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ঘরটা পছন্দ হয়েছে? কার্বলিক অ্যাসিড দেওয়ার আগ পর্যন্ত ছিল। আমার কিছু গন্ধ বিষয়ক সমস্যা আছে। আপনি এসেছেন, আমি অসম্ভব খুশি হয়েছি। খুশির প্রকাশটা অবশ্যই করতে পারছি না। আপনি তীক্ষ্ণ বুদ্ধির মানুষ। আপনি নিশ্চয়ই আমার খুশি ধরতে পারছেন। মিসির আলি কিছু বললেন না। মানুষটা যে খুশি হয়েছে তা বোঝা যাচ্ছে। আনন্দিত মানুষের ভেতর অস্থিরতা থাকে। ব্যথিত মানুষ চুপচাপ হয়ে যায়। এই মানুষটা অস্থির। হুইল চেয়ার নিয়ে এদিক ওদিক করছে। আমি আপনাকে খাবার ঘরে নিয়ে যাবার জন্য অনেকক্ষণ থেকে সিঁড়ির গোড়ায় বসে আছি। আপনি বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমি নিচ থেকে অনেকক্ষণ আপনাকে লক্ষ্য করছিলাম। আমার মনে হচ্ছিল কোনো একটা বিষয় নিয়ে আপনি দুশ্চিন্তা করছিলেন। দুশ্চিন্তার বিষয়টা ধরার চেষ্টা করছিলাম। দুশ্চিন্তা করছিলাম না। আপনার স্ত্রী লিলি কোথায়? ও রান্না শেষ করে ঘুমোতে চলে গেছে। ভুল বললাম। সে চলে যায়নি। আমি তাকে জোর করে পাঠিয়েছি। ওর কিছু মানসিক সমস্যা আছে। সমস্যাগুলি হঠাৎ হঠাৎ দেখা দেয়। আপনাকে নানান কৌশল করে এখানে আনার অনেকগুলি কারণের মধ্যে একটা কারণ হলো লিলির ব্যাপারটি নিয়ে আপনার সঙ্গে আলাপ করা। ও আচ্ছা। স্যার আসুন, খেতে আসুন। খাবার ঘরটা একতলায়। একতলায় থাকায় রক্ষা। আমি যেতে পারছি। দোতলায় হলে যেতে পারতাম না। মিসির আলি ভেবেছিলেন বিশাল একটা খাবার ঘর দেখবেন। তা দেখলেন না। ছোট ঘর। খাবার টেবিলটাও ছোট। টেবিলের পাশে একটা মাত্র চেয়ার। মনে হচ্ছে একজনের জন্যই খাবার ব্যবস্থা করা হয়েছে। এই ঘরের প্রধান আকর্ষণ মোমদানি। রূপার তৈরি মোমদানিতে একসঙ্গে ২১টা মোম জ্বলছে। ঘর আলো হয়ে আছে। মোমদানিটা খাবার টেবিলে রাখা। মিসির আলি চেয়ারে বসতে বসতে বললেন, আপনি খাবেন না? জি না, সন্ধ্যার পর আমি কিছু খাই না। আগে পানি, চা, কফি খেতাম, এখন তাও না। সূর্য ডুবলো মানে আমার খাওয়ার পর্ব শেষ। মিসির আলি একবার ভাবলেন, জিজ্ঞেস করেন, সূর্য ডোবার পর কেন খান না? শেষ পর্যন্ত প্রশ্নটা করলেন না। সূর্য ডোবার পর খাদ্য গ্রহণ না করার পেছনে ভদ্রলোকের নিশ্চয়ই কিছু যুক্তি আছে। সেই সব যুক্তি তিনি যদি অন্যদের জানাতে চান, প্রশ্ন না করলেও জানাবেন। সূর্য ডোবার পর আমি খাওয়া বন্ধ করে দিয়েছি কেন জানেন? না, জানি না। সরি, আমি আপনাকে খুবই বোকার মতো প্রশ্নটা করলাম। সন্ধ্যার পর আমি কেন কোনো খাদ্য গ্রহণ করি না, সেটা তো কারো জানার কথা না। তবে আপনার লজিক্যাল ডিডাকশনের যে ক্ষমতা, আপনি নিশ্চয়ই বের করে ফেলেছেন। আমি কিছুই বের করিনি। স্যার, আপনি খাওয়া শুরু করুন। সব টেবিলে দেয়া আছে। আপনি খেতে থাকুন, আমি গল্পটা বলি। এক রাতে খেতে বসেছি, হঠাৎ মনে হলো পৃথিবীর সব পশু পাখি কীট পতঙ্গ কোনো কিছুই রাতে খাদ্য গ্রহণ করে না। জীবজগতের নিয়মই হলো রাতে খাদ্য গ্রহণ না করা। এমনকি উদ্ভিদও সূর্যের আলো নিয়ে খাদ্য তৈরি করে দিনে, রাতে না। আর আমরা মানুষরা জীবজগতের সমস্ত নিয়ম ভঙ্গ করে রাতে খাদ্য গ্রহণ করছি। এটা তো ঠিক হচ্ছে না। তারপর থেকে সূর্য ডোবার পর ফুল ইনটেক পুরোপুরি বন্ধ করে দিলাম। প্রথম কিছুদিন কষ্ট হয়েছে। এখন আর হচ্ছে না। এখন ভালো আছি। শরীর খুবই ফিট। যার সঙ্গেই দেখা হয় তাকেই গল্প বলার ছলে বলতে চেষ্টা করি, সূর্য ডোবার পর খাদ্য গ্রহণ করা ঠিক না। মিসির আলি প্লেটে ভাত নিতে নিতে বললেন, জীবজগতের কেউই রাতে খাবার খায় না? বাদুড় আর পেঁচা খায়। এরা নিশাচর। এদের হিসেবটা ধরছি না। আমি যে বকবক করছি, আপনি বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত হচ্ছি না। প্রথম দফাতে অনেক বিরক্ত করে ফেলেছি। আর করব না। আপনি খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম করুন। আমি বইয়ে পড়েছি আপনি একা একা খেতে পছন্দ করেন। সবকিছু দেওয়া আছে, আপনি খান, আমি পাশের ঘরেই থাকব। কোনো দরকার হলে ডাকবেন। মিসির আলি বিব্রত গলায় বললেন, আমার একা খাওয়াটা কোনো নিয়মের কারণে না। একা থাকি বলেই একা খাই। একা খেয়ে আপনার অভ্যাস হয়ে গেছে। হঠাৎ করে এই অভ্যাস ভাঙানো ঠিক হবে না। আপনি খাওয়া শেষ করুন, তখন শুভরাত্রি জানানোর জন্য আসব। আপনাকে খুব স্পেশাল ডেজার্টও খাওয়াবো। খাবার আয়োজন বেশি না। আলু ভাজা, মুগের ডাল,
করলা ভাজি, বেগুন ভাজি, সজনের ঝোল, পটলের ঝোল এবং ডাল। সবই নিরামিষ। একটা বাটিতে ঘি এবং অন্য একটা বাটিতে তেঁতুলের আচার। মিসির আলি অত্যন্ত তৃপ্তি করে খেলেন। লিলি মেয়েটির রান্নার হাত যে অসাধারণ, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। এত অল্প সময়ে এতগুলি পদ সামনে দেওয়া সহজ ব্যাপার না। মেয়েটার অসুস্থতার ব্যাপারটি এখনো মিসির আলির কাছে পরিষ্কার হয়নি। তার কাছে মনে হচ্ছে মেয়েটাকে যে কোনো কারণেই হোক তার সামনে আসতে দেওয়া হচ্ছে না, কিংবা সে নিজেই আসছে না। এই মুহূর্তে ব্যাপারটা নিয়ে ভাবতে ইচ্ছা করছে না। মিসির আলি খাওয়া শেষ করার সঙ্গে সঙ্গেই সুলতান ঢুকল। তার হাতে কাঁচের মুখ খোলা বয়ম এবং একটা চামচ। সে কি আড়াল থেকে মিসির আলির খাওয়া দেখছিল? তা না হলে খাওয়া শেষ হওয়া মাত্র তার উপস্থিত হওয়াটা সম্ভব না। স্যার, আপনার ডেজার্ট। অনেক রকম ডেজার্ট খেয়েছেন, এটাও খেয়ে দেখুন। আপনাকে মেপে মেপে 2 চামচ দেব। 2 চামচের বেশি খাওয়া ঠিক হবে না। তবে আপনার যদি আরো খেতে ইচ্ছে করে তাহলে খাবেন। সাধারণত 2 চামচের বেশি খেতে ইচ্ছে করে না। সোনালী রঙের ঘন তরল পদার্থ হারিকেনের আলোয় ঝিকমিক করছে। সুলতান বলল, তর্জনীতে মাখিয়ে মাখিয়ে মুখে দিন। এভাবেই খাওয়ার নিয়ম। মিসির আলি বললেন, জিনিসটা কি মধু? জি, মধু। বিশেষ কোনো মধু? অবশ্যই বিশেষ মধু। চাক ভাঙা মধু, এই বাক্যটা নিশ্চয়ই শুনেছেন। এটা হলো চাক ভাঙা মধু। সুন্দরবনের মধুয়ালীরা মার্চ এপ্রিল মাসে এই মধু সংগ্রহ করে। এই সময় খলসা ফুল ফোটে। মৌমাছিরা খলসা ফুল থেকে মধু জমা করে। কেওড়া ফুলের মধুও আছে, সেটাও খারাপ না। তবে খলসা ফুলের মতো ভালো মধু পৃথিবীর আর কোথাও আছে বলে আমি মনে করি না। মিসির আলি আঙুলে মধু মাখিয়ে মুখে দিলেন। তিনি বিশেষ কোনো পার্থক্য অনুভব করতে পারলেন না। ঘন মিষ্টি সিরাপে হালকা ফুলের গন্ধ। অন্য মধুর সঙ্গে পার্থক্য বুঝতে পারছেন? না, আমি মধু খাই না। যারা নিয়মিত খায় তারা হয়তো পার্থক্যটা ধরতে পারবে, আমি পারবো না। আপনিও পারবেন? আমার কাছে এই মুহূর্তে 8 রকমের মধু আছে। অস্ট্রেলিয়ান মধু, কানাডার মধু, আয়ারল্যান্ডের মধু এবং 5 রকমের সুন্দরবনের মধু। সব আপনাকে খাওয়াবো। আপনি নিজেই পার্থক্য ধরতে পারবেন। আপনি যখন এ বাড়ি থেকে বিদায় নেবেন তখন আপনি মোটামুটিভাবে একজন মধু বিশেষজ্ঞ। মিসির আলি মধু শেষ করে উঠে দাঁড়ালেন। সুলতান বলল, যান, শুয়ে পড়ুন। সকালবেলা নাস্তা খেতে খেতে আগামী কয়েকদিনের প্রোগ্রাম সেট করে ফেলবো। আচ্ছা। পান খাবার অভ্যাস আছে? না। কাঁচা সুপারি দিয়ে একটা পান খেয়ে দেখুন। কাঁচা সুপারিতে এলকালয়েড আছে। এই এলকালয়েড স্নায়ুর উপর কাজ করে, শরীরে হালকা ঝিমঝিম ভাব নিয়ে আসে। ইন্টারেস্টিং সেন্সেশন। মিসির আলি কাঁচা সুপারির একটা পান মুখে দিলেন। সুলতান বলল, আপনার ঘর পাল্টে দিয়েছি। কার্বলিক অ্যাসিডের গন্ধ আপনার কাছে বিরক্তিকর এটা জানতাম না। এই ঘরটা কার্বলিক অ্যাসিড দেওয়া হয়নি। দোতলায় কি সত্যি সাপ আছে? থাকার কোনো কারণ নেই, তবে সাপ দেখা গেছে। আমি নিজেই দেখেছি। আমি সাপ চিনি না, যেটাকে দেখেছি তার ফনা আছে, কাজেই বিষ থাকার কথা। বলেন কি? আপনার খাটটা ঠিক ঘরের মাঝখানে দিতে বলেছি। খাটের নিচে জ্বলন্ত হারিকেন থাকবে। সাপ কার্বলিক অ্যাসিডের চেয়েও বেশি ভয় পায় আলো। মশা নেই, তবু মশারি খাটিয়ে ঘুমাবেন। বাথরুমে যাবার প্রয়োজন হলে ভালো মতো মেঝে দেখে তারপর নামবেন। আপনার কি ভয় লাগছে? সামান্য লাগছে। সাপ আমার পছন্দের প্রাণী না। আমার নিজেরও না। আমি এই পৃথিবীতে এই একটা জিনিসেই ভয় পাই, তার নাম সাপ। মানুষ নানান রকম দুঃস্বপ্ন দেখে, আমি একটা দুঃস্বপ্নই দেখি। আমি সাপের সঙ্গে শুয়ে আছি। বেশ স্বাভাবিকভাবেই শুয়ে আছি। স্বপ্নটা দেখার সময় ভয় লাগে না। স্বপ্নটা যখন ভেঙে যায় তখন প্রচণ্ড ভয় লাগে। গা ঘিন ঘিন করতে থাকে। বারবার গোসল করি, তারপরেও মনে হয় সাপের স্পর্শ শরীরে লেগে আছে। আপনার সঙ্গে এই বিষয়টা নিয়ে পরে কথা বলবো। আচ্ছা। আমি দোতলা পর্যন্ত আপনাকে এগিয়ে দিতে পারছি না, ইচ্ছা থাকলেও সম্ভব না। হুইল চেয়ার দোতলায় উঠবার কোনো ব্যবস্থা নেই। বরকত আপনাকে নতুন ঘর দেখিয়ে দেবে। এত বড় বাড়িতে আপনারা 3 জন মাত্র মানুষ? আমরা 6 জন ছিলাম, এখন 3 জন। জার্নি করে এসেছেন, আপনি ক্লান্ত, শুয়ে পড়ুন। কাল আপনার সঙ্গে কথা হবে। আমার উচিত ছিল ঘর পর্যন্ত আপনাকে এগিয়ে দেওয়া, সেটা সম্ভব না।
বরকত এগিয়ে দেবে। কোনো অসুবিধা নেই। বরকতের অনিদ্রা রোগ আছে। সে কুকুরগুলির সঙ্গে সারা রাত জেগে থাকে। আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, সিঁড়ির কাছে এসে ওকে ডাকলেই হবে। থ্যাংক ইউ। নতুন জায়গায় ঘুম যদি না আসে, তার জন্য আপনার ঘরে ফ্রিজিয়াম জাতীয় কিছু ট্যাবলেট দিতে বলেছি। লিলি নিশ্চয়ই দিয়েছে। রাত জেগে যদি বই পড়তে চান, তার ব্যবস্থাও করেছি। দ্য আদার মাইন্ড বইটাও আপনার বিছানার কাছে আছে। বইটা কি পড়েছেন? না। ৫ জন সিরিয়াল কিলারের মানসিকতা ব্যাখ্যা করে এই বইটা লেখা হয়েছে। আমি নিজে খুবই আগ্রহ করে বইটা পড়েছি। আপনার অনেক বেশি ভালো লাগবে বলে আমার ধারণা। বরকত এক গাদা জিনিসপত্র সঙ্গে নিয়েছে। ফ্লাস্ক আছে, চায়ের কাপ আছে, পানির বোতল আছে। নিসার আলির চোখ ঘুমে জড়িয়ে আসছে। ফ্লাস্ক ভর্তি চা থাকলেও তিনি যে রাতে জাগবেন এবং চা খাবেন তা মনে হচ্ছে না। বরকত পাশে পাশে হাঁটছে। মনে হচ্ছে হাঁটতে তার খুবই কষ্ট হচ্ছে। নতুন যে ঘরটাতে মিসির আলিকে থাকতে দেওয়া হয়েছে, সে ঘরটাও প্রায় আগেরটার মতোই বড়। তবে আসবাবপত্র নেই। ঘরের মাঝখানে কালো রঙের খাট। খাটের পাশেই ছোট্ট টেবিল। টেবিলে হ্যারিকেন আছে। একটা কেরোসিনের টেবিল ল্যাম্প আছে। দেয়াশলাই এবং মোমবাতিও রাখা আছে। ঘুমের ওষুধ রাখা আছে। এক ধরনের নয়, বেশ কয়েক ধরনের। দ্য আদার মাইন্ড বইটি রাখা হয়েছে বিছানায় বালিশের উপর। শোবার আগে বই পড়া মিসির আলির অনেক দিনের অভ্যাস। পড়ার বই তিনি সঙ্গে এনেছেন। বাইরে বেড়াতে গেলে হালকা ধরনের বইপত্র পড়তেই ভালো লাগে। সাইকোলজির কঠিন বই না। কিন্তু এ বাড়ির কর্তা যে কোনো কারণেই হোক চাচ্ছেন যেন তিনি দ্য আদার মাইন্ড বইটি পড়েন। আজ পড়া যাবে না, কারণ ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। মিসির আলি দরজার ছিটকিনি লাগাতে গেলেন। জং ধরে ছিটকিনি আটকে গেছে। অনেক চেষ্টা করেও ছিটকিনি লাগাতে পারলেন না। লাভের মধ্যে লাভ হলো, ঘুম কেটে গেল। মিসির আলি ডায়েরি বের করলেন। কয়েক পৃষ্ঠা লিখবেন। এতে মস্তিষ্ক ক্লান্ত হবে, তারপর বই নিয়ে বসবেন। সাইকোলজির কঠিন বই না। জেরম কে জেরমের এক ন্যায় ৩ জন। টেবিলে যদিও ২টো বাতি, তারপরেও এই আলো লেখার জন্য যথেষ্ট মনে হচ্ছে না। মিসির আলি লিখে আরাম পাচ্ছেন না। এক সময় তার মনে হলো, শুধু যে আলোর অভাবেই তিনি লিখে আরাম পাচ্ছেন না তা না। যে বিষয় নিয়ে তিনি লিখছেন, সেই বিষয়টি লিখতেও ভালো লাগছে না। মনের ভেতরে এক ধরনের চাপ সৃষ্টি হচ্ছে। এখন রাত ১টা ২০। আমার অনেক দিনের অভ্যাস ঘুমোতে যাবার আগে হয় কিছুক্ষণ লিখি, নয় বই পড়ি। লাল মলাটের এই ডায়েরিটা আমি কিনেছিলাম নির্জন সমুদ্রবাসের অভিজ্ঞতা লেখার জন্যে। সমুদ্রবাস এই মুহূর্তে করতে না পারলেও নির্জনবাস ঠিকই করছি। যাদের বাড়িতে আমি আছি তারা আমাকে খুবই আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে, কিন্তু আমি কেন জানি ঠিক স্বস্তি পাচ্ছি না। আমার শুধুই মনে হচ্ছে কোথাও একটা সমস্যা আছে। আমি সমস্যা ধরতে পারছি না। সমস্যার নিয়ম হলো, সমস্যাটা যদি এমন হয় যে খুবই স্পষ্ট, তাহলে সেই সমস্যা ধরা যায় না, ধরতে সময় লাগে। এরা খুব আগ্রহ করে আমাকে এই বাড়িতে এনেছে। আগ্রহের পেছনের কারণটা কি? আমাকে আকাশের তারা দেখানোর জন্য, কিংবা ভালো ভালো খাবার রান্না করে খাওয়ানোর জন্য নিশ্চয়ই আনেননি। আমি অতি বিখ্যাত কোনো ব্যক্তি না যে এ বাড়িতে কিছুদিন থেকে গেলে এদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। এরা বলতে পারবে আমাদের সঙ্গে মিসির আলি কিছুদিন ছিলেন। তিনি আমাদের অতি বন্ধু মানুষ, প্রায়ই আসেন। আগামী সামারে আবার আসবেন। এই দেখুন মিসির আলির সঙ্গে আমাদের ছবি। সুলতান বা তার স্ত্রী আমার কাছ থেকে ঠিক কী চাচ্ছে তা এখনো ধরতে পারছি না বলে আমার অস্বস্তিটা কাটছে না। তারা কোনো বিপদে আছে বলে আমার মনে হয় না। বিপদে থাকলে প্রথম রাতেই বিপদের কথা জানতে পারতাম। এদের আচার আচরণে সামান্য অস্বাভাবিকতা আছে, এটা থাকবেই। একটা বিশাল পাঁচিল ঘেরা বাড়িতে দিনের পর দিন যদি ৩টি মানুষ বাস করে, তাহলে তাদের চরিত্রে পরিবেশের প্রভাব প্রবলভাবে পড়বে। পরিবারের প্রধান মানুষটি হুইল চেয়ারে জীবনযাপন করছেন, এর প্রভাবও বাকিদের উপর পড়বে। আফ্রিকার আদিবাসী এক জনগোষ্ঠীর উপর একবার একটি সমীক্ষা চালানো হয়েছিল। দেখা গেল এরা সবাই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। কারণ অনুসন্ধান করে জানা গেল এদের দলপতি বাঁ পায়ে ব্যথা পেয়েছিল। ব্যথার কারণে সারা জীবন তাকে খুঁড়িয়ে হাঁটতে হয়েছে। তাই সংক্রমিত হয়েছে পুরো দলের উপর। আমি এ বাড়ির ৩ সদস্যকে আলাদা আলাদাভাবে দেখার চেষ্টা করছি, আবার দলবদ্ধভাবেও দেখার চেষ্টা করছি। সুলতানকে আমার মনে হয়েছে
আত্মবিশ্বাসী একজন মানুষ। আমি যা করছি ঠিক করছি, আমি যা ভাবছি ঠিক ভাবছি, গোত্রের একজন। এই ব্যাপার লিলির মধ্যে এবং বরকতের মধ্যেও দেখলাম। দীর্ঘদিন কিছু মানুষ যদি একটি গণ্ডিতে বাস করে, তাহলে একটা পর্যায়ে তারা তাদের ব্যক্তি স্বাতন্ত্র্য হারিয়ে ফেলতে শুরু করে। এদের ক্ষেত্রেও কি তাই হতে যাচ্ছে? সুলতানের ৮ ধরনের মধু এবং মধু নিয়ে তার বাড়াবাড়ি উচ্ছ্বাসের কারণটা ধরতে পারছি না। যারা মদ্যপান করেন এবং ভালো মদের ব্যাপারে যাদের আগ্রহ আছে, তাদের মধ্যে এই উচ্ছ্বাস দেখা যায়। নানান ধরনের মদ সংগ্রহ করতে এবং অতিথিদের তা দেখাতে এরা পছন্দ করেন। সুলতানের মধুর ব্যাপারটা শুরুতে আমি সেরকম কিছুই ভেবেছিলাম। পরে লক্ষ্য করলাম ব্যাপারটা সেরকম না। আমি নিশ্চিত যে সুলতান মধু খায় না। কারণ সে যখন আমাকে মধু দিচ্ছিল, তখন তার নাক এবং ভুরু সামান্য কুঞ্চিত হলো। যে শুটকি কখনো খায় না, তার সামনে এক বাটি শুটকির ঝোল দিলে সে এই ভঙ্গিতে নাক কুঁচকাবে। আমি একবার ভেবেছিলাম তাকে সরাসরি জিজ্ঞেস করি সে মধু খায় কিনা। শেষ পর্যন্ত জিজ্ঞেস করিনি। আমি যে চোখ খোলা রেখে সব দেখছি, তা ঠিক এই মুহূর্তে এদের জানাতে চাচ্ছি না। বরকত নামের দারোয়ানের একটা মজার বিষয় আমার চোখে লেগেছে। আমি লক্ষ্য করেছি সিঁড়ি বেয়ে উঠতে তার খুব কষ্ট হয়। দেখে মনে হয় কষ্টটা শারীরিক। আমার ধারণা তা না। আমার ধারণা কষ্টটা মানসিক। দোতলার কোনো ভয়ঙ্কর স্মৃতি কি তার মাথায় আছে, যে কারণে দোতলায় ওঠার ব্যাপারে তার অনাগ্রহ আছে? লিলি মেয়েটি নিজের চারিদিকে এক ধরনের রহস্য তৈরি করার জন্য ব্যস্ত। এটি অস্বাভাবিক না। মেয়ে মাত্রই নিজেকে রহস্যময় হিসেবে উপস্থিত করতে চায়। মেয়েটি বুদ্ধিমতী। সে নানাভাবে আমার বুদ্ধির হিসেব নিতে চাচ্ছে, দাড়িপাল্লায় বুদ্ধি মাপতে চাচ্ছে। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আমার বুদ্ধির ব্যাপারটা তার কাছে বেশ জরুরি। কেন জরুরি? সে কি আমার বুদ্ধি ব্যবহার করতে চায়? কোথায় ব্যবহার করবে? এই পর্যন্ত লিখে মিসির আলি হাই তুললেন। তার ঘুম পাচ্ছে। এখন ঘুমানো যায়। এতক্ষণ আমি পড়ে শোনালাম হুমায়ুন আহমেদের লেখা রহস্য উপন্যাস আমি মিসির আলি এর প্রথম পর্ব। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। কোনো গল্প পাঠের অনুরোধ থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ রইল। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।